আইনি যুক্তি সহকারে যে সংবিধানের ভেতরে থেকে কিভাবে আপনারা সংবিধান সংস্কার কমিশন করবেন। সংবিধানে তো সংস্কার বলতে কোনো শব্দ নাই, তবু আপনারা আমাদেরকে যেহেতু বলছেন, আপনারা 1 নম্বর দফার মধ্যে বলেছেন সংবিধান সংস্কার কমিশন করবেন, আমরা দেখতে চাই সেই সংস্কার কমিশনটা আপনারা কিভাবে করবেন। আপনারা, আমরা অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আপনাদের দফা বাস্তবায়ন করেন, সংবিধান সংস্কার কমিশন গঠন করেন। এটা হচ্ছে তারা অলরেডি এটা থেকে সরে এসেছে। তারা দ্বিতীয়, তারা যেখান থেকে সরে এসছে, তারা বলেছে স্থানীয় সরকারে সবসময় জনপ্রতিনিধি থাকবে। স্থানীয় সরকারে তারা কখনো মৃত্যু কিংবা আদালতের রায় ছাড়া কখনো তারা প্রশাসক বসাবে না। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 59 জন প্রশাসক বসানো হয়েছে। তারা কারা? যারা হয় মনোনয়ন পায় নাই দলের, অথবা যারা নির্বাচনে হেরেছে। এই প্রাইস পোস্টিং করা হচ্ছে এবং দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন করা হচ্ছে স্থানীয় সরকারে। তারা কিন্তু তাদের 31 দফার মধ্যে বলেছে তারা কখনো প্রশাসক বসাবে না। এখন স্থানীয় সরকারের যে অধ্যাদেশটা, যারা আসিফ মাহমুদরা যখন সরকারে ছিলেন, স্থানীয় সরকারে, তাদেরকে তখন করতে হয়েছিল একটা বিশেষ পরিস্থিতিতে। আপনারা জানেন যে আওয়ামী লীগের জনপ্রতিনিধিদেরকে সরানোর জন্য। এখন তো সেই বিশেষ পরিস্থিতি নাই। সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে দিয়ে তারা এই অধ্যাদেশটাকে আইনে পরিণত করছে, এবং এই করার মধ্যে দিয়ে স্থানীয় সরকার অধ্যাদেশের যে 4-5টা অধ্যাদেশ আছে, এগুলোকে আইনে পরিণত করার মাধ্যমে তারা ভবিষ্যতের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কলমের এক খোঁচায় নির্বাহী আদেশে বাতিল করার ক্ষমতা নিজেদের কাছে সংরক্ষণ করছে। অর্থাৎ তারা আপনাকে আমাকে পাকিস্তান আমলের, আইয়ুবের আমলের বেসিক ডেমোক্রেসির জমানায় ফিরিয়ে নিয়ে যেতে চায়, যেখানে স্থানীয় জনপ্রতিনিধি না, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রশাসক দিয়ে তারা স্থানীয় প্রশাসন চালাবে। এবং এটা তাদের 31 দফার সুস্পষ্ট লঙ্ঘন। প্রশাসক বসানো এবং জনপ্রতিনিধিদেরকে নির্বাহী আদেশ বলে অপসারণ করার যে ক্ষমতা তারা নিজেদের কাছে রাখছে, এটা তাদের 21 নম্বর বা 20 নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন। বিচার বিভাগের স্বাধীনতা, তারা বলেছে মাজদার হোসেন মামলার রায়ের আলোকে তারা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে। অথচ অন দ্য আদার হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি বিচারক নিয়োগের আইন যে অধ্যাদেশ, সেটা তারা বাতিল করেছে। তারপরে সুপ্রিম কোর্ট সচিবালয় তাদের ঘোষণা আছে, এবং জুলাই সনদ, এই যে দেখেন জুলাই সনদ তারা নাকি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। জুলাই সনদের ব্যাপারে জুলাই সনদের 52 নম্বর দফায় বলা আছে সুপ্রিম কোর্টের সচিবালয় হবে, এবং সেখানে বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট নাই। এবং তাদের 31 দফার মধ্যে আছে তারা সুপ্রিম কোর্টের সচিবালয় করবে। অন দ্য আদার হ্যান্ড এই সুপ্রিম কোর্টের সচিবালয়, যেটা অলরেডি ইন প্র্যাকটিস, যেটা অলরেডি সচিবালয়টা খোলা হয়েছে, এখানে বাজেট বরাদ্দ হয়েছে, বিভিন্ন নিয়োগ হয়েছে, এই অধ্যাদেশটাকে বাতিল করার মধ্য দিয়ে তারা আদালত অবমাননা করছে। আপনি ভেবে দেখেন, আদালতের রায় আছে যে সুপ্রিম কোর্টের সচিবালয়ের ব্যাপারে, এখন তারা আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশটা বাতিল করার মধ্য দিয়ে মূলত আদালত অবমাননা করছে। কিন্তু আমাদেরকে কিন্তু সারাক্ষণ সংবিধানের গান তারা শোনাচ্ছে, নিজেদের প্রয়োজনে আদালত অবমাননা করছে। আচ্ছা, এরপরে তারা বলেছে তাদের 31 দফার মধ্যে সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেবে স্বচ্ছ প্রক্রিয়ায় সংকীর্ণ দলীয় রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে এসে। কিন্তু আমরা নিয়োগের বেলায় কি দেখতে পাচ্ছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দেওয়া হয়েছে তাদের দলের শিক্ষা সম্পাদককে, এখন যিনি ভাইস চ্যান্সেলর, বিএনপির দলের শিক্ষা সম্পাদক, দলীয় ব্যক্তি জনাব তারেক রহমান, আমাদের দেশের সাইলেন্ট প্রধানমন্ত্রী, কিন্তু কথা বলেন না। এই সাইলেন্ট প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে তারা দলীয় ব্যক্তিকে কোথাও নিয়োগ দেবে না, শিক্ষা খাতকে তারা দলীয়করণের ঊর্ধ্বে উঠাবে। কিন্তু এখানে কিন্তু ব্যতিক্রম দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকে তারা যে গভর্নরকে অপসারণ করে যাকে বসিয়েছেন, তিনি একজন বিশিষ্ট ঋণ খেলাপি, সোয়েটার ব্যবসায়ী এবং তাদের নির্বাচন পরিচালনা কমিটির 41 নম্বর সদস্য। তাকে তারা বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে বসিয়েছে। কমিটমেন্টের জায়গায় তারা লিখে রেখেছে যে তারা নিয়োগ দেবে স্বচ্ছ প্রক্রিয়ায়, নির্দলীয় লোককে নিয়োগ দেবে। সেটা কিন্তু তারা এখানে আবারও ভঙ্গ করেছে। তাহলে এই যে 31 দফার যে দফাগুলোর কথা বললাম, এগুলো তারা অলরেডি ভায়োলেট করেছে, এবং খুঁজলে আরো পাওয়া যাবে। এগুলো হচ্ছে মেজর, যেই 31 দফাগুলোকে তারা অলরেডি দফা রফা করে ফেলেছে।